কানাইয়ালাল আগরওয়াল মহাশয় উপস্থিত আছেন। আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে সবচেয়ে দক্ষ এবং সাংগঠনিক ব্লক সভাপতি লড়াকু নেতা জাকির হোসেন সাহেব, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি উমর ফারুক সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার মহাশয়, 4 নম্বর জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি জাহিদুর রহমান সাহেব, রামগঞ্জ 1-এর অঞ্চল সভাপতি ইয়াসিন সাহেব, রামগঞ্জ 2-এর ইদ্রিস আমিন সাহেব, গোবিন্দপুরের নুরুদ্দিন সাহেব এবং সুজলি সত্তার সাহেব পরিধি। আপনাদের এই আজকের এই মিটিংয়ের যিনি আহ্বায়ক, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সহসভাপতি কামাল সাহেব উপস্থিত আছেন। আমার সাথে ব্লক যুব সভাপতি উপস্থিত আছেন। আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা জানেন আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী 22শে জুলাই একটা কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দিয়েছে। সেই কর্মসূচি অনুযায়ী আগামী 9ই আগস্ট পূর্ববর্তী বক্তারা বলল যে 100 বছর পূর্তি হবে ভারত ছাড়ো আন্দোলনের। সেই 100 বছর পূর্তি উপলক্ষে আমরা এই 4টা অঞ্চলে, বিশেষত গোবিন্দপুর, সুজালি, রামগঞ্জ 1-2, আমরা এই রামগঞ্জ 1-2-তে আমরা আগামী দিনে এই ভারত ছাড়ো আন্দোলন এবং সেই দিনই আমরা আদিবাসী দিবস পালন করব। কিছু আমাদের আদিবাসী ভাই বোনদের নিয়ে সেদিনই আমরা আদিবাসী দিবস পালন করব। তারই সাথে 22 তারিখের পর থেকে শুরু হয়েছে গোটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে, এবং 1 তারিখ থেকে শুরু হয়েছে গান্ধী মূর্তির পাদদেশে কলকাতায়। শাখা সংগঠন থেকে মহিলা, যুব, আইন টুটুসি থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠন গান্ধী মূর্তির পাদদেশে কলকাতায় ধর্ণা অবস্থানে বসেছেন বাঙালি ভাষা, বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে। বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের উপর মারধর দেওয়া হচ্ছে, বাঙালি ভাষাকে বাংলা ভাষা বললেই তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, কাচিয়া দাও নিয়ে তাদের উপর ধাবিত হওয়া হচ্ছে, এরই প্রতিবাদে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করতে দেওয়া হচ্ছে, এরই প্রতিবাদে আমরা কিন্তু গোটা বাংলা জুড়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কিন্তু আন্দোলন শুরু করেছি। বন্ধুগণ, এই আন্দোলন আমরা আগামী দিনে শুরু করব। এই আন্দোলনে আমরা থেমে থাকবো না। আমাদের সামনের দিনে অনেক লড়াই আছে। 2026-এ আমাদের বড় লড়াই আছে। দেখে নেবেন 2026-এ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সভা থেকে বলেছেন যে বিজেপি 50টার মধ্যে সিট পাবে। আমরা দায়িত্ব নিয়ে বলবো, বাঙালিদের উপর যেভাবে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যে, আগামী দিনে বিজেপি শূন্য হাতে ফিরে যাবে পশ্চিমবঙ্গের বুকে। এটা দায়িত্ব নিয়ে বলতে হবে, আমাদের করে দেখাতে হবে। আগামী দিনে আমাদের অনেক লড়াই করতে হবে। আমি বিস্তারিত বক্তব্য রাখবো না। আমাদের জেলা সভাপতি, আমাদের নেতা, পথপ্রদর্শক, অভিভাবক কানাইয়াদা একটা সবসময় একটা কথা বলে যে আমি আমার ভোটটা কোথায় দিচ্ছি এটা আমি জানছি, ঈশ্বর জানছে, আল্লাহ জানছে। আমি যদি তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেসকে ভোটটা না দিই, অন্য দলকে দিই, আমি ভাবছি যে আমি অন্য কেউ দেখছে না, কিন্তু উপরওয়ালা দেখছে। আমরাও সব কিছু দেখছি, আপনারাও যেখানে আছেন এখানে সবাই আছেন, সংগঠিতভাবে আছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার দীর্ঘ বিশ্বাস ঈশ্বরের উপর, আল্লাহর উপর, আগামী 50 বছর ইসলামপুর বিধানসভা ব্লকের নেতৃত্ব কানাইয়ালাল আগরওয়াল আর জাকির হোসেন দেবে। কেউ আটকাতে পারবে না। আপনারা ধৈর্য ধরে বসুন, সাংগঠনিকভাবে বসুন। অনেকে আসবে, অনেকে অনেক কথা বলবে, অনেককে আপনাদের বিচলিত করতে চাইবে। সেই কথায় কান দিবেন না। পার্টির গাইডলাইন ফলো করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জেলা সভাপতিকে নির্দেশ দেয়, তারই মোতাবিক ব্লক সভাপতি সেই নির্দেশ পালন করে বিভিন্ন জায়গায় সংগঠন সুসংগঠিত করে। আমাদের এখানে সংগঠন ভালো আছে। সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করতে হবে, সংগঠনের প্রতি দক্ষতা রাখতে হবে, আর সবচেয়ে বেশি আমাদের সংগঠন করতে গিয়ে সংগঠনের প্রতি শালীনতা এবং বিশ্বাসযোগ্যতা রাখতে হবে। বিশ্বাসযোগ্যতা যে হারিয়ে ফেলে তার 1 টাকাও দাম থাকে না। বিশ্বাসযোগ্যতা আমাদের রাখতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে শতকোটি প্রণাম, নমস্কার, সালাম, আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কানাইয়ালাল আগরওয়াল জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ। আপনারা সবাই জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ কৌশিক গুন্দাকে, যার নেতৃত্বে আমরা চলি ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস, যার নির্দেশে আজকের এই সভা হচ্ছে রামগঞ্জ 1-2, সুজালি, গোবিন্দপুর। আগামী দিনের সংগ্রামের সঙ্গে লড়াই করে আমাদের নিয়ে যে চলতে পারে
আমাদের কথা যে চিন্তা করতে পারে তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করে আজকে জেলার মধ্যে যে নয় উত্তরবঙ্গের মধ্যে মনে হয় জাকিরদা এগিয়ে আছে সাংগঠনিক ক্ষেত্রে। তাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় ব্লক সভাপতি জাকির হোসেন মহাশয়কে। আজকে বাংলা ভাষার এবং বাঙালির অপমানের প্রতিবাদ করে ইসলামপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে রামগঞ্জ 2 নম্বর অঞ্চলে এই মিটিং হলে যত লোক তার দ্বিগুণ লোক বাইরে বসে আছে। ভাষা বিরুদ্ধে বাংলা ভাষাকে যেভাবে দেশের বিভিন্ন রাজ্যে অপমান এবং অসম্মান করা হচ্ছে তারই প্রতিবাদে আজকের এই সভা। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রতি রবিবার শনিবার এই সভা করতে বলেছেন, মিছিল, বাংলা ভাষার জন্য প্রতিবাদ মিছিল এবং সভা পথসভা বিভিন্নভাবে প্রতিবাদ করতে বলেছেন। তো আজকে বাঙালিদের উপরে যে অপমান হচ্ছে, বাংলা ভাষাকে যে অপমান করা হচ্ছে তার প্রতিবাদে আমাদের অভিভাবক, আমাদের নেতা, আমাদের ধারক বাহক, জেলা তৃণমূলের কাণ্ডারি, ইসলামপুর পৌরসভার উন্নয়নের রূপকার সম্মানীয় কানাইদার নির্দেশ মতো আজকে ব্লক তৃণমূলের পক্ষ থেকে এখানে আমরা এই প্রতিবাদ সভা ডেকেছি। উপস্থিত স্বয়ং আমাদের জেলা সভাপতি, আমাদের অভিভাবক আপনাদের সামনে এখানে আছেন। তিনি তার মূল্যবান বক্তব্য কর্মীদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে, এই এলাকার মানুষের উদ্দেশ্যে এবং বিভিন্ন মাধ্যমের দ্বারা বাংলার মানুষের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। আজকের এই সভায় উপস্থিত আছেন জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুল, আছেন জেলা পরিষদের 4 নম্বরের যিনি দায়িত্বে আছেন, তার সঙ্গে ব্লক তৃণমূলের নেতা জাহিদুল রহমান, আছেন পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার, সহকারী সভাপতি মাস্টার উমর ফারুক, ব্লক যুব তৃণমূলের সভাপতি নুরুল আজম, ছাত্রনেতা মামুন রশিদ, আছেন 4 অঞ্চলের পঞ্চায়েতের অঞ্চলের সভাপতিরা, প্রধান, উপপ্রধানরা, গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যরা। সর্বোপরি আজকের এই মিটিং আমি মূলত দায়িত্ব দিয়েছিলাম আমার ব্লকের ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি কামাল উদ্দিন সাহেবের উপর। উনি কাদের সাহেব এবং জামাল সাহেবকে সঙ্গে নিয়ে এই 4 অঞ্চলের নেতৃত্বকে সঙ্গে নিয়ে আজকের এই মিটিংটা আয়োজন করেছেন। রামগঞ্জ 2 নম্বর অঞ্চলের আমাদের প্রধানের প্রতিনিধি যুবনেতা সাজ্জাদ, রামগঞ্জ 1-এর যুবনেতা আমাদের সিদ্দিক আছেন, আমার খুব কাছের বলরাম আছেন, রঞ্জিত আছেন, আমাদের কর্মাধ্যক্ষ নাসির সাহেব সহ যুব নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। অনেক গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য আছেন। ক্ষমা করবেন, কেউ হয়তো সবারই নাম মুখে আসতেছে না এই মুহূর্তে। লিপি বিশ্বাস আছেন। আজকের এই মিটিংটার মূল উদ্দেশ্যটা বাংলাকে এবং বাঙালিদেরকে অপমান করা হচ্ছে। আজ থেকে 5 দিন আগে হরিয়ানার পানিপত থেকে আমাদের ব্লকের 90 জন ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে। তারা আমাকে আমার অঞ্চলে, তার মধ্যে 17 থেকে 18 জন ছেলে আমার অঞ্চলের ছিল, কুঠিয়া গ্রামের, সিংনাথ গ্রামের, ভুজাগাঁও গ্রামের। তারা আমাকে ফোন করলো, পুলিশ আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমি বললাম কেন? বলছে আমরা আধার কার্ড, ভোটার কার্ড সব দেখাচ্ছি, কিন্তু ওরা বলছে তোমরা বাংলা ভাষায় কথা বলছো, তোমরা এই দেশের না, তোমরা বাংলাদেশের। 90 জন ছেলেকে উঠায় নিয়ে গেল। ওখানকার কিছু লোকাল লিডারশিপ ছিল, তারা থানায় গিয়ে 3 দিনের টাইম নিয়ে সেই ছেলেগুলোকে ওখান থেকে নিয়ে আসলো। ওরা আমাকে ফোন করে বললো, আমাদের থানাতেও ফোন করলো, আমাদের পাটাগড়ার ইনচার্জ হাসমি আমাকে ফোন করলো যে আপনি তাড়াতাড়ি পঞ্চায়েত থেকে এই ওরা আধার কার্ডগুলো পাঠিয়েছে, এই আধার কার্ডের এগেনস্টে আপনি একটা করে সার্টিফিকেট বানিয়ে আপনি বলুন যে ওরা এই এলাকার, ওর বাবা, ওর ঠাকুরদা এখানেই বসবাস করে, পঞ্চায়েতের প্রধান হিসাবে বলুন আপনি যে আপনি চিনেন, এই সার্টিফিকেটটা ইমিডিয়েট পাঠাতে হবে। সেভাবে আমরা সার্টিফিকেটগুলো পাঠালাম। তো আজকে সারা দেশে এই যে বাংলার উপর এবং বাঙালিদের উপর অসম্মান, অত্যাচার,
কেন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে বিজেপি পশ্চিমবাংলায় 2019-এ সর্বশক্তি দিয়ে লড়াই করেছিল। টাকা পয়সা, সেন্ট্রাল ফোর্স, রিজার্ভ বাহিনী সব নামাই দিল 2019-এ। আর রোজ 2-3টা করে প্লেন, হেলিকপ্টার পশ্চিমবাংলায় রোজ 2-3টা করে নামতেছে, বাংলাকে দখল করবে। 2019-এ স্লোগান দিল কি? বলে 19-এ হাফ আর 21-এ সাপ। দুর্ভাগ্যবশত বাংলার মানুষ ভুল বুঝে 19-এ বিজেপিকে 18টা আসন দিয়েছিল। তারা 2 বছরের মধ্যে 19, 20, 21 2 বছরের মধ্যে বাংলার মানুষ কিন্তু বুঝে গেল এই বিজেপি ভাউতার অপর নাম, এই বিজেপি ভেলকির অপর নাম, এই বিজেপি মেরুকরণের অপর নাম, এই বিজেপি হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টিকারী অপর নাম, এই বিজেপি মানুষকে শুধু ভাওতা দেওয়ার বিজেপি। তাই 2021-এ বিজেপি যখন সারা বাংলায় পুরা দিল্লি থেকে নামিয়ে দিল, সিবিআই নামিয়ে দিল, ইডি নামিয়ে দিল, সেন্ট্রাল ফোর্স নামিয়ে দিল, ফরেস্ট্রি নামিয়ে দিল, সব কিছু নামিয়ে দেওয়ার পরেও বাংলার মানুষ কিন্তু 2021-এ 213টা আসন তৃণমূলকে দিয়ে বিজেপির গালে চোর মেরে পাঠিয়ে দিল দিল্লিতে। তার পরবর্তীকালে আমরা যখন এনআরইজিএস নিয়ে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বাংলার মানুষকে ভাতে মারতে হবে, নাহলে ভোট দেবে না, এনআরইজিএস বন্ধ করে দাও, আবাস যোজনার টাকা বন্ধ করে দাও, বাংলা পাওনা টাকা, যে টাকা বাংলা দিল্লির কাছে পাবে সেই টাকা বন্ধ করে দাও। যদি মমতা ব্যানার্জির কাছে টাকাই না থাকে তাহলে বাংলার উন্নয়ন বন্ধ হয়ে যাবে, কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে, রূপশ্রী বন্ধ হয়ে যাবে, খাদ্যসাথী বন্ধ হয়ে যাবে, আবাস যোজনা দিল্লি বন্ধ করে দিল, এনআরইজিএস দিল্লি বন্ধ করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের মাধ্যমে বাংলাকে সংগঠিত করে তিনি ঘোষণা করেছিলেন যে মানুষের চাহিদার জন্য, বাংলার মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে এনআরইজিএসের যে টাকা দিল্লি আটকে রেখেছে, বাংলার প্রাপ্য টাকা যে দিল্লি আটকে রেখেছে, সেই টাকা আদায়ের দাবিতে দিল্লি অব্দি আন্দোলন নিয়ে যাব। সেই মতো বাংলার স্বার্থে অভিষেক ব্যানার্জি যখন দিল্লিমুখী হলেন, অভিষেক ব্যানার্জিকে আটকানোর জন্য রেল যেটা বুক করেছিলাম আমরা, আমাদের দল বুক করেছিল, 102 লক্ষ টাকা জমা দিয়েছিল বাংলার মানুষকে নিয়ে যাওয়ার জন্য। 24 ঘন্টার আগে বিনা নোটিশে সেই টাকা দেওয়া, বুকিং করা রেলগুলো বাতিল করে দিল দিল্লি সরকার। নরেন্দ্র মোদী ভয় পেয়ে গেল, যদি বাংলা দিল্লিতে ঢুকে যায় তাহলে এই বাংলায় তো একদিন ব্রিটিশকে হাঁটিয়েছে, আমাকে হাঁটাবে না, কত সময় লাগে। তাই ভয় পেয়ে সে ট্রেন বন্ধ করে দিল। তাতেও কিন্তু অভিষেক ব্যানার্জিকে দমাতে পারেনি। তিনি রাতারাতি 10,000 মানুষকে সঙ্গে নিয়ে সড়ক পথে বাসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। এবার যখন দেখছে কোনো মতে দিল্লিতে আন্দোলন রোখা যাচ্ছে না, অভিষেককে আটকানো যাচ্ছে না, ইডি দিয়ে একটা সমন পাঠিয়ে দিলেন। যেদিন তিনি আন্দোলন দিল্লিতে করবেন সেই দিন সেই সমনে বলা হচ্ছে যে ইডি কাছে হাজিরা দিতে হবে অভিষেক ব্যানার্জিকে। যেদিন আন্দোলন দিল্লিতে সেদিনে অভিষেক ব্যানার্জি সেদিন বলেছিলেন, আমি বাংলার মানুষের স্বার্থে, বাঙালির সম্মানের স্বার্থে, বাংলার অধিকারের লড়াইয়ের জন্য দিল্লি রওনা হয়েছি এবং দিল্লিতে আন্দোলন করব, কোনো জায়গায় হাজিরা দিতে যাব না। তোমার সিবিআই যদি ক্ষমতা থাকে আমাকে অ্যারেস্ট করে দেখাও। সেই আন্দোলন কিন্তু থামাতে পারেনি। দিল্লিতে গিয়ে এনআরইজিএসের জন্য তিনি আন্দোলন করেছেন। পরবর্তীকালে আপনারা তার দেখেছেন দিল্লি পুলিশের কি ব্যবহার তৃণমূলের এমপিদের সঙ্গে দিল্লিতে করেছে, মহিলা এমপিদের তারা হিজড়া করেছে, আমাদের আদিবাসী মন্ত্রী বীরবাহা হাসদাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, অভিষেক ব্যানার্জিকে
ধাক্কাধাক্কি করেছে, তারপরেও কিন্তু বাংলার সম্মানের জন্য অভিষেক ব্যানার্জি থেমে যায়নি, লড়াই করে গেছে। আজকে কোনোভাবে যখন তৃণমূলকে দমানো যাচ্ছে না, তৃণমূলকে আটকানো যাচ্ছে না, 2021 হয়ে গেল, 2024 যখন এলো তাদের সেই 18 নেমে চলে আসলো অর্ধেকে। আজকে সামনে 2026 বিজেপি ভালো করে বুঝতে পেরেছে যে আমরা 77টা আসন 2021 পেয়ে বিরোধী দলের মর্যাদা পেয়েছিলাম, আর 2026-এ বাংলার মানুষ আমাদের বিরোধী দলের মর্যাদাও দিবে না। বিরোধী দলে ক্ষমতায় থাকার জন্য যে মিনিমাম সংখ্যা দরকার সেই সংখ্যারও নিচে বিজেপি চলে আসবে, বিরোধী দল হিসাবেও তার গুনতি থাকবে না। তাই এবার ওরা বেছে নিয়েছে বাংলাতে যখন মানুষ আমাদের সাথে থাকবে না, বাংলার মানুষ তো ভোট দিবে না, 21-এ তো আবার 26-এ আবার সেই তৃণমূলেই মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার করবে, তাহলে বাংলাকে অপমান করো, বাঙালিদের হেনস্থা করো। দেশের যে প্রান্তে যে বিজেপি রাজ্য আছে যেখানে বাংলার মানুষ বসবাস করে, বাংলা ভাষা বললে তাকে জেলে ঢুকে দাও, বাংলা বললেই তাকে বাংলাদেশ পাঠিয়ে দাও। বিজেপি তুমি মনে রাখো, আমরা নেতাজি সুভাষের দেশের মানুষ, আমরা বিনয় বাদল দীনেশের দেশের মানুষ, আমরা মাতঙ্গিনী হাজরার দেশের মানুষ। তারা ব্রিটিশকে যখন সরাতে পারে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তোমরা বাঙালিদেরকে যতই দমন করার চেষ্টা করো, বাংলা আগামী দিনে দেশকে পথ দেখাবে। আমরাও শপথ নিয়েছি আগামী দিন বাংলা এ দেশকে দিশা দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাই আজকে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন এনআরইজিএস দিল্লি সরকার যদি বন্ধ করে দেয় আমি কর্মশ্রী শুরু করব। সেই হিসাবে আগামী সেপ্টেম্বর মাস থেকে 50 দিনের কাজ কর্মশ্রী শুরু হবে। মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন দিল্লির টাকা দিক আর না দিক, আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গ সরকার তার তহবিল থেকে দেবে। সেই মতো 12 লক্ষ মানুষকে ঘর দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। 1 এবং 2 কিস্তি হয়ে গেছে। আগামী দিনে আবার সেপ্টেম্বর অক্টোবর মাসে আবার নতুন করে আবার লিস্ট শুরু হয়েছে, তাদের নাম আবাসের টাকা আবার ঢুকবে। কন্যাশ্রী বন্ধ করতে পারেনি, রূপশ্রী বন্ধ করতে পারেনি, খাদ্যসাথী বন্ধ করতে পারেনি, বাংলার উন্নয়ন বন্ধ করতে পারেনি। উন্নয়ন বন্ধ তো দূরের কথা, আগামী দিনে গ্রামের ছোট ছোট সমস্যা, কোথাও একটা গর্ত আছে সেখানে 50,000 টাকা লাগবে, পঞ্চায়েত কোনো ফান্ড থেকে দিতে পারছে না, সিস্টেমেও নাই। 2-3টা পরিবার আছে জলের খুব কষ্ট আছে, টিউবওয়েল ইতিমধ্যে বন্ধ আছে, পঞ্চায়েত দিতেও পারছে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষের এই ছোট ছোট চাহিদাগুলো মেটানোর জন্য আমার পাড়া আমার সমাধান এই প্রকল্প শুরু করেছে। এই মিটিং যেদিনকে হবে আমার পাড়া আমার সমাধান, সমস্ত বুথের লোককে রাখবেন, তারা যে চাহিদাটা বলবেন ছোট ছোট কাজ, সেই কাজগুলো 10 লাখ টাকায় ওই বুথের মাধ্যমে কাজ হবে। এই প্রকল্প মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, এটা সরাসরি মানুষের প্রকল্প। মানুষ এই প্রকল্প ঠিক করবে কি কাজ হবে। দুয়ারে সরকার চলছে, আমার পাড়া আমার সমাধান শুরু করলো মমতা ব্যানার্জি। সব উন্নয়ন ঢালাওভাবে চলছে। পথশ্রী 1 হয়েছে, পথশ্রী 2 হয়েছে, পথশ্রী 3 হয়েছে, খুব দ্রুত পথশ্রী 4 হবে। তাই বন্ধুগণ, দলের প্রতি আস্থা রাখুন, নেতৃত্বের প্রতি আস্থা রাখুন, আর দলের শিষ্টাচার মেনে বুথ স্তর থেকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে বলবো দলকে আরো শক্তিশালী করতে হবে। বাংলা শুধু নয়, বাংলায় আমরা জিতবো এতে কোনো সন্দেহ নেই। 2026-এ বাংলাতে জিতা নিয়ে আমাদের কোনো সংশয় নেই, আমরা নিশ্চিতভাবে বাংলায় জিতবো। কিন্তু লক্ষ্য আমাদের দিল্লি, লক্ষ্য এই বিজেপির বর্বর সরকার যারা ধর্মের নামে মানুষকে ভাওতা দিচ্ছে, লক্ষ্য এই নরেন্দ্র মোদী অমিত শাহ যারা আজকে দিনের কথা বলে আজকে মানুষকে ধোঁকা দিয়েছে, লক্ষ্য এই বিজেপিকে উৎখাত করা যারা বলেছিল বিদেশে কালা ধন লায়েঙ্গে, একটা টাকাও আসেনি, দেশের টাকা বিদেশে চলে গেছে। তাই আমাদের লক্ষ্য দিল্লি,
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে আমরা দিল্লির দিকে রওনা দিব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দেশ থেকে বিজেপিকে উৎখাত করে একটা মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ব। এই লক্ষ্যে আমাদেরকে বাংলাকে আরো সংগঠিত করবে, আরো মজবুত করতে হবে বাংলাকে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনের কর্মসূচি দিয়েছিলেন সেই কর্মসূচি অনুযায়ী আগামী 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেত্রী ডাক দিয়েছেন বিজেপি ভারত ছাড়ো। তা বিজেপি ভারত ছাড়ো এই আন্দোলন আগামী 9 আগস্ট রামগঞ্জের মাটিতে অনুষ্ঠিত হবে। এখানে একটা মিছিলের মাধ্যমে আগে আমরা মিছিল করব, তারপরে একটা পথসভা হবে। প্রত্যেকটি বুথ থেকে শুরু করে অঞ্চল থেকে ব্লক স্তরের সমস্ত নেতৃত্বকে, জনপ্রতিনিধিকে বলবো আপনারা যত বেশি সংখ্যক পারেন সেই দিন হাজির হয়ে সেদিনকার আন্দোলনকে সর্বাত্মকভাবে সফল করবেন, এই বলার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ। এই মঞ্চে যারা আছেন, যারা বাইরে আছেন, সবাই জিন্দাবাদ। জমায়েতের টাইমটা হচ্ছে আমাদের বেলা ঠিক 3টার সময় আমরা জমায়েত হব। জায়গা হচ্ছে জমায়েতের স্থান কাচনাপাড়। ঠিক 3টার সময় আমরা জমা হব। জমা হয়ে 3:30টার সময় আমরা মিছিলটা স্টার্ট করব। সেই হিসাবে আপনারা উপস্থিত হবেন কাচনাপাড়ে, মিটিং ওখানে কাচনাপাড়ে। ধন্যবাদ আমাদের ব্লক সভাপতি জাকির সাহেবকে, যার উদ্দেশ্যে, যার অপেক্ষায় আমরা দীর্ঘ সময় ধরে এই বৃষ্টির মধ্যে মিটিংয়ে এসেছেন, যাকে আমরা সামনে রেখে লড়াই করার ময়দানে আপনারা আমরা সকলে আছি। তাই আমাদের জেলার অভিভাবক, জেলা তৃণমূল কংগ্রেসের একেবারে সাংগঠনিক সভাপতি কানাইলাল আগরওয়াল মহাশয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ভাই জাকির আছেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ আছেন, আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুল ভাই আছেন, আমাদের এখানে নুরুল আজম, কামালউদ্দিন তো সঞ্চালনা করছে, আমার 4টা অঞ্চলের অঞ্চল সভাপতি আছে, এখানে প্রধানরাও আছেন, উপপ্রধান এবং যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আমার নিচে যারা বসে আছেন, সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি যখন ঢুকছিলাম তখন আমার মনে হচ্ছিল মিটিংটা নিচেই হবে, আবার ভাবছিলাম যে এইভাবে বেকা বেকা লোক বসে আছে, এখানে মিটিংটা কিভাবে হবে। তো আমাকে বললো না, মিটিংটা উপরে হবে। আমার খুব খারাপ লাগছে যে যারা নিচে বসে আছেন তাদেরকেও আমরা সামনে আনতে পারলাম না। আমরা ক্ষমা চাচ্ছি, ক্ষমাটা সমাধান নয়, ভবিষ্যতে যেন এরকম ভুল না হয়। এই জিনিসটা খুব খারাপ লাগছে যে নিচে এতগুলো লোক বসে আছে। এটা তো আমরা টিভিতে কোনো প্রচার করছি না যে টিভিতে আমাদের খালি আওয়াজটা শুনলে হয়ে যাবে, ওদের সবারই সামনে উপস্থিতিতে থাকাটা খুব দরকার ছিল। এই মিটিংটা রামগঞ্জ হাই স্কুল মাঠে এর আগেও আমরা অনেক মিটিং করেছি, ওখানে কিন্তু জায়গার অভাব নেই, আরামসে সবাইকে নিয়ে এই সভাটা করা যেত। যাই হোক, ভবিষ্যতে যেন এই জিনিসটা না হয়। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা আপনাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই 21শে জুলাইয়ে ধর্মতলায় গেছেন। সেই 21শে জুলাই ধর্মতলায় আমাদের সর্বময় নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে প্রত্যেকটি শনিবার আর রোববার ভাষা আন্দোলন হবে। বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের, বাংলা ভাষীদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদে প্রত্যেকটা শনিবার রোববার প্রতিবাদ মিছিল হবে, সভা হবে। এবং 9ই আগস্ট আপনারা ইতিমধ্যেই শুনেছেন
9ই আগস্ট মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন ইংরেজ ভারত ছাড়ো, 9ই আগস্ট 1942 সাল। ঠিক ওই আওয়াজে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বিজেপি ভারত ছোড়ো। আর বিজেপি ভারত ছোড়ো 9 তারিখে উনি বলেছেন প্রত্যেকটা জেলাতে, ব্লকে, গ্রামে প্রতিবাদ মিছিল হবে, যে যেইভাবে ইংরেজকে সরানো হয়েছিল ভারত থেকে, বিজেপিকেও ভারত থেকে তাড়াতে হবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা এই প্রোগ্রামগুলো, কর্মসূচিগুলো করছি। 9 তারিখে যে কর্মসূচি, সেটাও খুব গুরুত্বপূর্ণ কর্মসূচি, বিজেপি ভারত ছোড়ো। সেখানে রামগঞ্জ 1 টু গোবিন্দপুর সুজারি এবং আরও ব্লকে যারা নেতৃত্ব আছেন তারাও থাকবেন। আমরা ওই কাচনাপাড়ে যে মাঠটা আছে ওখানে সবাই জমায়েত হবে, ওখানে সবাই, ওখানে ওদিন কিন্তু রামগঞ্জ হাট আছে। সব কিছু মাথায় রেখে, হতে পারে বৃষ্টি, সেটাও মাথায় রেখে বৃষ্টি হলে হোক, আমাদের একটা মিছিল কাচনাপাড় থেকে শুরু হবে, আবার কাচনাপাড়ি ওখানেই আমাদের ওখানে মিটিং হবে। যেহেতু এটা রামগঞ্জে একটা মিটিং, এখানে বিশেষ করে অংশীদারিত্ব বিশেষ করে হবে রামগঞ্জ 1 টু গোবিন্দপুর সুজারি। 4টা অঞ্চলেরই অঞ্চল প্রেসিডেন্টও এখানে আছেন, প্রধানরাও আছেন। আপনারা চেষ্টা করবেন উপস্থিতিটা যত বেশি আমরা করতে পারি। বিজেপি ভারত ছোড়ো এখান থেকে এই আওয়াজটা যেন আমরা দিল্লিতে পৌঁছায় দিতে পারি, এই দায়িত্বটা আপনাদের, আমাদের সবাই। ইতিমধ্যেই আপনারা খবরটা পেয়ে গেছেন যে 4 তারিখে ট্রায়াল হবে, 5 তারিখে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মোডে আপনাদের সঙ্গে কথা বলবে। যারা অঞ্চল প্রেসিডেন্টরা যারা এখানে আছেন, প্রধানরা যারা আছেন, তাদেরকে বলবো জুমটা আপলোড করে নেবেন আপনাদের মোবাইলে, সবার কাছে স্মার্টফোন আছে, জুমটা আপলোড করে নেবেন, লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। 5 তারিখে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR নাম করে বিহারে 65 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। 65 লক্ষ, ভাবতে পারেন, এক একটা বিধানসভায় অ্যাভারেজে 23,000 লোকের নাম বাদ গেছে বিহারে। ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। গেছে বিএলও বাড়িতে, বাড়িতে লোক নাই, বাইরে কাজ করতে গেছে, তার নাম বাদ। যারা বাড়িতে লোক পাওয়া গেছে তাদেরকে বলছে কাগজ দেখাও, সেই হিসাবে সেই একটাই চক্রান্ত করছে, আবার পশ্চিমবাংলায় করবে। তার জন্য আমাদেরকে সবাইকে প্রস্তুত থাকতে হবে। পরশুদিন 5 তারিখে 4টার সময় যে জুমে মিটিংটা হবে, ভার্চুয়াল মিটিংটা, সেখানে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেবে যে কিভাবে আমাদেরকে কাজ করতে হবে, যেন একটা যোগ্য লোকের ভোটারের নামটা বাদ না দিতে পারে, যতই বিজেপির চেষ্টা করুক। আজকে বিহারে যেহেতু নীতিশ কুমারের কিন্তু বিহারে কিছু নেই, 44টা মাত্র সিট আছে নীতিশ কুমারের, 44টা খালি বিধানসভায়, খালি নীতিশ কুমার 44টা। কেন্দ্রে এবার কিন্তু মোদী প্রধানমন্ত্রী হতো না যদি এই নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু যদি সমর্থনটা না করতেন। বিজেপির ক্ষমতা ছিল না এবার প্রধানমন্ত্রী হওয়ার, যেহেতু নীতিশ কুমার সমর্থনটা করেছে। নীতিশ কুমারের তো সমর্থনে লোক নাই ভাই ওখানে বিহারে, সবাই ওকে বলে পাল্টু রাম। ও বিজেপির দিকে উঠছিল, এদিকে আরজেডির দিকে চলে গেছে বিজেপির দিকে, ওর কিন্তু হাতে ভোট ছিল না। চক্রান্ত করে 65 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বিজেপি। এ হলো বিজেপি। এটাই যে পশ্চিমবাংলায় করার একটা চিন্তা ভাবনা ওরা করছে, কিন্তু এখানে ভাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, এখানে তোমরা কিচ্ছু করতে পারবে না। এখানে একটা লোকের নামও ভোটে তোমরা বাদ দিতে পারবে না। আজকে 2021-এ যেহেতু জিততে পারেনি বলে 100 দিনের কাজ বন্ধ করে দাও। ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস বলে দিয়েছে যে এটা অন্যায়, 100 দিনের কাজ বন্ধ করাটা অন্যায়। কারণ এই 100 দিনের কাজটা একটা আইন আছে, NGNREGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট আছে, আইন আছে। অ্যাক্টে কোনোদিন নিচ্ছে ইচ্ছা মতো বন্ধ করতে পারে না। ক্যালকাটা হাইকোর্ট বলে দিয়েছিল 1 আগস্ট থেকে, যে 2 দিন আগে গেল 1 আগস্ট,
এই 1 আগস্ট থেকে 100 দিনের কাজ দিতে হবে পশ্চিমবাংলাকে, কিন্তু কেন্দ্রের কোনো হেলদোল নাই। তার এগেন্স্টে ডিফেমেশন কেস হবে, কিন্তু বিজেপির একটাই চিন্তা যে পশ্চিমবাংলায় তো আমরা কিছু করতে পারবো না। আবাস যোজনার কাজ বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আবাস যোজনার কাজ দিচ্ছে, টাকা দিচ্ছে আবাস যোজনায়। গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। ভাই তুমি যতই টাকা বন্ধ করো না কেন, বিজেপির পশ্চিমবাংলায় ভাত নাই ভাই, বিজেপি পশ্চিমবাংলায় আসতে পারবে না। 2021-এ এত চিল্লায় পেয়েছিল তো 77টা আসন ভাই, তাতে তো আবার 14-15 জন আবার চলে আসছে তৃণমূল কংগ্রেসে। তো বিজেপির পশ্চিমবাংলায় কোনো ভবিষ্যৎ নেই। আর আগামী দিনে দিল্লিতেও বিজেপির ভবিষ্যৎ থাকবে না, থাকতে পারে না। কারণ যে 2040-এ চলে আসছে সে আগামী দিনে কি আসবে ভাই, সে তো আরো নামবে। আজকে বিজেপি শাসিত রাজ্যে যারাই বলে বাংলা ভাষায় কথা বলো তাকে বলে জেলে ঢুকায় দাও। কালিয়াচকে আমির শেখ, সে 400 বছর ধরে কালিয়াচকে আছে তারা। সে আমির শেখকে পুশ করে দিল বাংলাদেশে, সে জানেই না। কয়েকদিন আগে ভিডিওতে আপনারা দেখেছেন, ভিডিও ক্লিপিংয়েও বলেছে যে আমাকে বাংলাদেশ পুশ ব্যাক করে দিল। আরে ভাই যারা আছে ওখানে, যারা হরিয়ানায় আছে, দিল্লিতে আছে, রাজস্থানে আছে, মহারাষ্ট্রে আছে, যারাই এখানে বাংলায় কথা বলে, বাংলা কথা বললেই বলে तुम बांग्लादेशी है। अरे बांग्लादेश में बंगाली बोलता है तो बंगाल में भी तो आदमी बंगाली बोलता है भाई। ওদেরকে থানায় ধরে নিয়ে যাচ্ছে, একদিকে থানার কামাই, একাংশ পুলিশ থানার কামাই শুরু করে দিয়েছে। আর আবার এদেরকে বলছে तुम लोग चले जाओ जहाँ से आया है। कहा जाएगा भाई, तुम्हारा बाप का हिंदुस्तान है क्या जम जाएगा? अरे हम यहाँ काम करने आया, तुम्हारा क्या दूसरा स्टेट से बंगाल में काम करने नहीं आया क्या? वो दूसरा स्टेट का बंगाल में भी काम करता है। ভারতে গণতন্ত্র আছে ভাই, যার যেখানে হবে ওখানে কাজ করতে যাবে, কাজ করবে, নিজের পরিবার পালন করবে। আজকে 25 বছর 30 বছর ধরে যারা পরিযায়ী শ্রমিক, যারা হকারি করত উড়িষ্যায়, যারা হকারি করত তাদেরকে বলছে तुम लोग बांग्लादेशी है। উড়িষ্যায় এতদিন বিজেপি সরকার ছিল, বিজু জনতা দল সরকার, কোনোদিন এই প্রশ্ন ওঠেনি যে উড়িষ্যায় বিজেপি সরকার আসলো বলে বাংলাদেশি है सब, বাংলা বলने वाला भगा सबको। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল ছিল, এই প্রশ্ন আসেনি। যেই দিল্লিতে বিজেপির সরকার হলো, 3000 লোক দিল্লিতে এক জায়গায় থাকে, জহিন্দ কলোনি, 3000 লোকের ইলেকট্রিক লাইন বন্ধ, জলের লাইন বন্ধ। দিল্লি হাইকোর্ট বলে তারপরে আবার জলের ইলেকট্রিক লাইন দিয়েছে। এটা হলো জ্বালা একটা। এরা দেখতে পাচ্ছে না যে আমরা তো পশ্চিমবাংলায় কিছু করতে পারছি না, তো এই বাংলাদেশি বানায় দাও। আরে তোমার ক্ষমতা আছে বাংলাদেশি বানায় দিবে? কোথায় ছিল ভাই যখন দেশের স্বাধীনতা সংগ্রাম করেছিল? লোকমান্য গোপাল কৃষ্ণ গোখলে বলেছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। গোপাল কৃষ্ণ গোখলে বলেছে, বাংলার কোনো লোক বলেনি। তো আজকে বাঙালিদের এইভাবে অপমান, আমরা বাঙালিরা এটা সহ্য করবে না, করবে না, করবে না। তার উত্তরটা আপনাদেরকে দিতে হবে 9 তারিখে। এই 9 তারিখে যে ভারত ছাড়ো, বিজেপি ভারত ছাড়ো, তার যে এখানে একটা মিছিল, সেটা এখানে জোরদার মিছিল করতে হবে। আমরা প্রতিবাদ সভাটা জোরদার প্রতিবাদ সভা করবো এখানে। আর যেটা বলছি স্থানীয়ভাবে যে ব্যাপারগুলো আছে, রামগঞ্জে ঢুকে, রাস্তাতে ঢুকে কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল। রাস্তার অবস্থাটা খুব খারাপ, সামনে একদম জল ভর্তি মনে হচ্ছে, একদম জল সম্পূর্ণ ওখানে জমে আছে। এই ব্যাপারটা জাহিদুল সাহেব বললো, মানুষের মনে, কিন্তু কাজটা আমরা এত করছি, তারপরেও এই একটা মানুষের মনে ভাবনা হয়ে যায় যে না, কাজই করছে না, কাজ করলে এই অবস্থাটা হতো কি। তো আপনারা এখানে যারা অঞ্চলের দায়িত্বে আছেন, তারা একটা ডেপুটেশন দেন পিডব্লিউডিকে যে ভাই কেন কাজটা হচ্ছে না। আমরা চেষ্টা তো করবো, আমরা চেষ্টা করবো, আমি পিডব্লিউডিকে বলবো যার যেটা করার দায়িত্ব। রামগঞ্জ হাটে গোবিন্দপুর, সুজালি, রামগঞ্জ 1, 2, 4টা জায়গারই লোক আসে, কিন্তু রামগঞ্জ হাটটা পজিশনটা খুব ভালো নয়। আমরা অনেক চেষ্টা করেছিলাম, ড্রেনেজ সিস্টেমটাও তৈরি করেছি, কিন্তু তাতেও কিন্তু ড্রেনে জল আসছে না। এই দায়িত্বগুলো আমাদের আছে, যেহেতু সরকার আমাদের, জেলা পরিষদ আমাদের, গ্রাম পঞ্চায়েত আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, সব তো আমাদের। অ্যাটলিস্ট যেই কাজটা আমরা করতে পারবো সেই কাজটা আমরা করবো না কেন? কিছুটা তো আমরা কাজটা করতে পারবো। এই যে সমস্যাগুলো আছে অঞ্চলে, যেগুলা যেই সমস্যাগুলো থাকুক না কেন, আপনারা ভাবতে পারবেন না এত সুন্দর একটা প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান। ভাবা যায় না, গোটা দেশে কোথাও নেই এরকম প্রকল্প। দুয়ারে সরকারের সময় ছিল গভর্নমেন্ট অ্যাট দ্য ডোর, সরকার দুয়ারে আসছে, সার্টিফিকেটগুলো দিচ্ছে, যে সার্টিফিকেটের ফর্মটা নেওয়ার জন্য
আমাদের এসডি অফিস বিডি অফিসে ঘুরতে হতো। দুয়ারে সরকারে ওরা সার্টিফিকেটটা দিয়ে আমাদের সঙ্গে দাঁড়িয়ে ফটোটা উঠাচ্ছে যে ভাই আমার চাকরিটা যেন বাঁচে, আমি তো কাজটা করছি এটার প্রমাণটা রাখার জন্য। আজকে আমাদের পাড়ায় আমাদের সমাধান এত সুন্দর প্রকল্প, গতকাল থেকে প্রকল্পটা শুরু হয়েছে। আপনারা সবাই যান ওখানে, একটা বুথে 10 লক্ষ টাকা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বুথে 10 লক্ষ টাকা, 2টা বুথ যদি থাকে তাহলে 20 লক্ষ টাকা, 3টা যদি থাকে তাহলে 30 লক্ষ টাকা পাবে। সেখানে আপনারা যারা যাবেন ওখানে আপনারা বসে আলোচনা করবেন। আগে সবচেয়ে আগে একটা মেন রুমে আলোচনা হয়ে যাবে যে প্রকল্পটা কি। তারপরে বুথ ওয়াইজ একটা ঘরে আপনারা বসবেন, সেখানে একজন কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ থাকবে। সেখানে আপনারা বলবেন কার কি কি প্রয়োজন আছে বুথের মধ্যে। অঞ্চলে যাবেন না আপনারা, পুরো পার্টিও সংসদেও আপনি যাবেন না, আপনি আপনার বুথে খালি থাকবেন। আপনার বুথে আপনার যে পার্টটা আছে, আপনার যে পোলিং স্টেশন, আপনি যে পোলিং স্টেশনে ভোটটা দেন, আপনার পার্টে কি কি কাজের দরকার আছে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা বলবেন। আপনারা যেটা বলবেন সেটাই হবে, অন্য কোনো কাজ হবে না। আপনারা যেটা বলবেন সেটাই লিপিবদ্ধ করবে। যে এনসিআর যে থাকবে, যে কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ যে আছে, সে লিপিবদ্ধ করবে যে আপনারা কে কি বললেন। ওখানে 10 লাখ টাকার লিমিট আছে, 10 লাখ টাকার বেশি হলে হবে না। আবার 10 লাখ টাকা যদি কমও হয় তাহলেও কিন্তু অন্য পার্ট থেকে এই পার্টে আসবে না। আপনার বুথে আপনাকে 10 লক্ষ টাকার প্রজেক্টটা দিতে হবে। 10 লক্ষ টাকায় যেটা দরকার আছে, ছোট ছোট যে কাজগুলো আছে, বাদ বাকি কাজগুলোতে যারা প্রতিনিধি আছেন তারা করেন, কিন্তু ছোট ছোট কাজ যেটা পঞ্চায়েতের মধ্যে করার প্রধানের ইচ্ছা থাকলেও প্রদান করতে পারে না, সেই কাজগুলো আপনারা বলবেন। ড্রিঙ্কিং ওয়াটার হোক, স্ট্রিট লাইট হোক, আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো কাজ হোক, যে কোনো কাজ ওখানে বলা আছে কি কি কাজ করতে পারবেন, সেটাও একটা লিস্ট দেওয়া আছে। সেই লিস্টের মধ্যে থেকে আপনাদের যেটা যেটা মনে হয় যেই কাজটা আপনার পার্টে করা দরকার, সেই সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। দেশে কোথাও এরকম কোনো প্রকল্প নেই। আপনি ভাবতে পারেন এতগুলো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে 2011 আসার পরে। সবাই তো গ্রামের সুবিধা পাচ্ছে, তারপরে ভোটটা আমরা পাবো না কেন? এটা হয় নাকি আমরা ভোটটা পাবো? আর নিশ্চিত থাকেন এই লবিবাজি রূপবাজি দিয়ে কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে ভাই, মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। আর যারা অঞ্চলের দায়িত্বে আছেন, প্রধানরা যারা আছেন, দয়া করে নমনীয় হন, মেজাজ দেখাবেন না। জনগণ কিন্তু মেজাজের পরোয়া করে না ভাই। আমি আজ এত বছর ধরে রাজনীতি করছি, একটা লোক হাজির করতে পারবেন না যে বলবে যে কানাইদা আমার পরে রেগে গেছে। একটা লোক হাজির করতে পারবেন না। আমার ভিতরে আমার তো সমস্যা থাকতেই পারে, কিন্তু যে আমার কাছে আসবে সে অনেক আশা করে আমার কাছে আসছে। আপনারা নমনীয় থাকবেন, কারোকে কোনো রাগ দেখাবেন না। যেই কাজটা করতে পারবেন না নমনীয়ভাবে বলবেন এই কাজটা আমি এই কারণে করতে পারছি না। কেন 5 বছরে আমাদেরকে 3 বার যেতেই হবে মানুষের কাছে। পঞ্চায়েত ইলেকশনে আমরা যাবো ওই মানুষের কাছে ভোটটা চেতে, বিধানসভা নির্বাচনে আবার ওই মানুষকে বলবো ভোটটা দিতে, লোকসভা নির্বাচনে ওই মানুষটাই বলবো আমরা ভোটটা দিতে। আর যদি একজনের সঙ্গে আমরা রাগ করে নিই, সে নিজের ভোটটা তো দিবেই না, আরও 10টা ভোট খারাপ করে দেবে। বলবো ইয়াচ্ছারি মুক্তি কী করিল খুনা, ওই ঠিক এই ভাষাটাই বলবে যেটা আপনি বলছেন, সেই ভাষাটাই আপনাকে দিয়ে দিবে। আরে কাউকে ভালো বলার দরকার নেই, ভালো আপনি কাউকে না বলেন তাতেও কিছু যায় আসে না, কিন্তু দয়া করে অপমান কারো করবেন না। যদি কারো অপমান করেন সেই অপমান আপনার সুদ সমেত উসুল করে নেবেন। তো আমি এরপরে যেদিন আসবো সেদিন একটু এই জিনিসটা না দেখি যে অর্ধেক লোক নিচে বসে আছে, অর্ধেক লোক উপরে বসে আছে। আমার মনে হয় এই জিনিসটা আর পরের বার হবে না। আর আবার 9 তারিখে আবার দেখা হচ্ছে, 9 তারিখে আবার আসবো। আপনারা সবাই মিছিলে যত বেশি লোক পারেন মিছিলে আসবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়।